উনি আমাকে যা অসুবিধায় ফেলেছে বুঝলেন, হ্যাঁ। প্লিজ ডোন্ট সে ইট টু নানি। পর যখন উনি আমাকে ফোন করে বললো, আমার কাছে একটু অদ্ভুত লেগেছে না। রোনান বা ডেকলান কিভাবে বাংলাদেশের হয়ে এসেছেন? আমি ভাবতেই পারি না আমার নাতিরা খেলতে পারে। সামনে যেহেতু এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার আছে, সেখানে করা যায়। রুনান ডেকলান ওরা বাংলাদেশের মানুষকে ভালোবেসে ফেলছে। আমাদের অনফিল্ডের পক্ষ থেকে ও থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আরো একবার স্বাগত জানাচ্ছি অনফিল্ডের পর্দায়। আজকে আমাদের অনফিল্ডে গেস্ট হিসেবে খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল একজন গেস্ট রয়েছেন, যাকে আসলে কোনভাবে বিশেষণ দেব বুঝতে পারছি না। তার আসলে অনেক কয়েকটা পরিচয় রয়েছে। যিনি একজন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের যোদ্ধা ছিলেন, যাদের আত্মত্যাগের ফলে আসলে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ, আমাদের আজকের এই স্বাধীনতা, এবং তারই নাতিরা আগামী বাংলাদেশকে ফুটবলের সবুজ গালিচায় রিপ্রেজেন্ট করবেন, বাংলাদেশের হয়ে ট্রফি জেতার স্বপ্ন দেখেন। ইভেন বয়সভিত্তিক পর্যায়ে ইতিমধ্যে ট্রফি জিতেও ফেলেছেন। তিনি আর কেউ নন, রোনান ডেকলান কাভান কুইনের গর্বিত নানি, বাংলাদেশের মহান বীর মুক্তিযোদ্ধা ডক্টর সুলতান আলম। আচ্ছা, তাহলে আপনাকে আসলে কিভাবে সম্বোধন করব এটা আসলে বুঝতে পারছি না, যেহেতু ডেকলান রোনানরা প্রায় আমাদেরই এইজের। হ্যাঁ, তো নানি হিসেবেই সম্বোধন করি। যা ইচ্ছা, মানে হ্যাঁ, আচ্ছা, আপাও বলতে পারেন, কারণ নানি তো আবার আপাও হতে পারে না, আবার নানিও হতে পারে আর কি। আচ্ছা, তাহলে আমাদের আজকে প্রোগ্রাম শুরুর আগে আমাদের অনফিল্ডের পক্ষ থেকে ও আচ্ছা, থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ, অনেক কি সুন্দর, অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবাই আসলে জানি যে রোনান কিংবা ডেকলান কিভাবে বাংলাদেশের হয়ে এসেছেন, লাল সবুজের জার্সি পরেছেন এবং সাব চ্যাম্পিয়নশিপে জিতেছেন। এখানে সেফ বাংলাদেশ ফুটবলে একটি অবদান রয়েছে। হ্যাঁ। তো দিন মোহাম্মদ ভাই, তিনি আসলে আমাদের সাথে উপস্থিত রয়েছেন। তো প্রথমে যখন অ্যাপ্রোচ করেছিলেন তিনি, হ্যাঁ, তখন আসলে কি ভেবেছিলেন? আসলে কেমন ফিলিংসটা ছিল যে বাংলাদেশের হয়ে রোনান ডেকলানরা খেলবে? এটা আসলে কি পসিবল? আমার স্বপ্নের মতন, বুঝলেন, কোনোদিন ভাবি নেই না যে ওরা এত দূরে, তারপর এখানে তার আগে আসতে পারে না, কারণ অনেক খরচ, বুঝলে, এখানে আসার এসব। তারপর যখন উনি আমাকে ফোন করে বললো, আমার কাছে একটু অদ্ভুত লেগেছে না। তা উনি যখন আসেছে, ওনার সাথে কথা বলেছি ভদ্রতা করে, কিন্তু বিশ্বাস হয় নাই যে আসলে ওনার কোনো দাম, মানে ভার আছে, দ্যাট হি ক্যান আসলে কিছু করতে পারবে, বুঝলেন। তো যাই হোক, ওনার বয়স দেখে একটু খুব কন্ডিশনিং ভাবে, খুব মানে খুব ইয়ে করে আর কি তাকে সময় দিলাম না। তা আমি অবাক হয়ে গেলাম, কেমন করে লেগেছিলেন না, আর কেমন করে এটা হতে পারে আমি জানতে পারি না। তা বুঝলেন, ওরা কোথায় আছে, তারপর আমি জানি না, কারোর সাথে যোগাযোগ নাই। তা একটু অবাকই লাগলো, আশ্চর্য লাগলো। আচ্ছা, দিন ভাই, শুরুতেই তখন আপনি নানির সাথে কথা বলেন, এবং নানির সাথে যখন কথা বলেন, সে তো অবভিয়াসলি একটু বিস্ময় হয়েছিল যে আসলে কি না কি হচ্ছে। তো আপনি কি কখনো ভাবছিলেন যে আচ্ছা, আমরা একটা কনভারসেশন স্টার্ট করি নানির সাথে, তারপর আস্তে আস্তে এখান থেকে বাস্তবায়ন আসলে সম্ভব? প্রথমে আমার বিষয়টা হচ্ছে যে রুনান ডেকলান থেকেই কিন্তু আমি আমাদের মিসেস সুলতান আলমের নাম্বারটা পাই। কিন্তু মানে রুনানি আবার আমাকে বলে প্লিজ ডোন্ট সে ইট টু নানি, মানে নানিকে যেন কোনোভাবেই না বলে যে নাম্বারটা আসলে ওরা দিচ্ছে আমাকে, যে ওদের সাথে কথা বলার জন্য। আমি ওনাকে প্রথম দিন কল করি, তো প্রথম দিন কথা হয়েছে, আচ্ছা ঠিক আছে, মানে উনি মানে একটু আশ্চর্য হলো যে এই বিষয়ে আমাকে কীভাবে ওরা খুঁজে পাইলো, বা কোত্থেকে নাম্বার পাইলো, বা আমি যে ওদের সাথে কানেক্টেড এটা কীভাবে ওরা জানলো, উনি একটু আশ্চর্য হয়েছে। পরবর্তীতে আমি আরেকদিন ফোন দিয়ে বললাম আমি আমার সাথে দেখা করতে চাই, আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। তখন আমরা আমাদের টিম সবাই মিলে আমরা ওখানে গেলাম, গিয়ে ওনার সাথে কথাবার্তা বললাম, আমরা কেন রোনান ডেকলানকে বাংলাদেশের প্রয়োজন, বাংলাদেশের ফুটবলের বর্তমান পার্সপেক্টিভটা কী, এই জিনিসগুলো নিয়ে ওনার সাথে একটু কথাবার্তা বললাম। তারপরে আমরা হচ্ছে যে একটা ইন্টারভিউ করি, এবং ওই ইন্টারভিউ আবার এই রোনান ডেকলানের পরিবারও অলরেডি এই ইন্টারভিউটা ওরা দেখেছে। উনি আমাকে যা অসুবিধায় ফেলেছে, বুঝলেন, হ্যাঁ, আমার মেয়ের সাথে, বুঝলেন, কি বলবো। তো উনি আমাকে জিজ্ঞেস করে, প্রথমে তো আমি ভাবতেই পারি না আমার নাতিরা খেলতে পারে, কথাটা বুঝলেন, ওর দুই ভাই খেলে, এটা যথেষ্ট না, আবার থার্ড আর তৃতীয় আর চতুর্থ ভাইও খেলতে পারে, এটা তো অদ্ভুত। হ্যাঁ, তারপরে উনি, আমি যেটা বুঝাচ্ছি, ওর সাথে কথা বলছিলাম, তা যেটা বললাম যে ফুটবল নিয়ে এত ইয়ে, তখন যে কথা হলো যে আমরা যখন ছোট ছিলাম না,
ফুটবলই ছিল খেলা, আর হাডুডু কথাটা বলেন, আর কিট 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 ওইসবই খেলা ছিল। তারপর এখন ওই দুই মুছে চলে গেছে ফুটবল। তো উনি বলছেন ওনাদের মূল হলো যে ফুটবলটা আবার ফেরত নিয়ে আসা আমাদের মধ্যে। হ্যাঁ, ফুটবলে কোনো ইকুইপমেন্ট লাগে না, আপনার একটু পা থাকলেই বাস আপনি করতে পারেন না, কোনো অসুবিধা নাই। And I think that's very good. একটা ন্যাশনাল স্পোর্ট যেটা আপনার কোনো ইকুইপমেন্ট লাগে না, আপনার টাকা থাকুক না থাকুক আপনি খেলতে পারেন না, খুব ভালো লাগলো। তবে ওনার সাথে আমি মিশে গেলাম। তো ওনাকে যে একজন জার্নালিস্ট কিংবা বাইরের লোক হিসেবে দেখি না, উনি আমরা মানে খুব কাছাকাছি চলে আসলাম। তখন আমি বললাম, দেখো আমার মেয়ে কীরকম মানে আমি বলতাম যে ওরা যখন ছোটোবেলা, আমরা তো বাঙালি না, পড়াশোনায় বিশ্বাস করি, খেলাধুলা তো বিশ্বাস করি না, আর গান বাজনা হইতে পারে, কিন্তু খেলাধুলা তো একেবারে বখাটের লোকরা করে। তা এখন যেটা হয়েছে না, আমি ওরকমভাবে বলছিলাম যে ওরা যখন ছোট ছিল, বিশেষ করে আমার ছেলের থেকে বেশি সে ফুটবল খেলবে 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 খেলবে, বুঝলেন? রোনার আম্মুর কথা বলতেছেন? হ্যাঁ, আমার মেয়ের কথা। তা আমি এসব বলেছিলাম। তারপর আমি এই জায়গায় এসছি যে আমি কি অবাক হয়ে গেলাম, ওই মেয়ে আর এই ফুটবল যেটা আমি খুব তুচ্ছ করে দেখতাম, সেটা কোন জায়গায় নিয়ে এসছে ওদেরকে, বুঝলেন? হ্যাঁ, মানে এটার যেটা দাম আছে বুঝতে পারি। এখন ওই ইন্টারভিউ দেখে আমার মেয়ে যা রেগে গেছে, বলে কি, আমি বলে বাড়ির ডার্টি লন্ড্রিতে, বুঝলেন তো, ভিতরে যে নোংরা নোংরা জিনিস, ওগুলো আমি বাইরে সবাইকে শেয়ার করছি। কিন্তু উনি আর আমি তো বাঙালি না, আমরা বুঝতে পারি যখন মুরব্বী একজন অ্যাডমিট করছে যে সে ভুল করেছিল না, ওটাতে একদিকে মাপ চাওয়া না। কিন্তু ওরা তো সাহেব, বুঝলেন, ওরা তো বোঝে না ওইসব আর কি। তো খুব রেগে গেছিল আমার উপর। তা এখনো বোধহয় বুঝছে যে ওয়ে উই আর কামিং ফ্রম আর কি। আচ্ছা, ইতিমধ্যে যেহেতু রোনান ডেকলান দুজনে এসেছেন, হ্যাঁ, তাছাড়া ওনাদের যে বড় ভাই এবং ছোট ভাই কাভান এবং কুইন, জি, কুইন অলরেডি ইউএস ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন, ডেবিউ হয়েছে, এবং কাভানকে ধরা হচ্ছে আপকামিং রাইজিং স্টার। তো ওরা কি আসলে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী কিনা? ওরা তো নিশ্চয়ই আসতে চাইবে, কিন্তু ওদের হাত বাঁধা তো, কথাটা বুঝলেন? হ্যাঁ, ওদের টিম কি ছাড়বে? কাভানের টিম তো একদমই ছাড়বে না। ওরা কি ম্যানচেস্টার ইউনিয়ন না জানি কি, হ্যাঁ, আচ্ছা, ওরা তো ছাড়বে না ওকে। হ্যাঁ, ওরা যে অন্যান্য টিম যদি ওদেরকে নেয়, ওদেরকে কোটি কোটি টাকা দিয়ে কিনতে হয়, ওই টিমগুলো এদের হাতে আসে না। হ্যাঁ, তারপর কুইনও তো, যতটা আমি জানি যে আপনি যদি টিমে লেগে যান, তাহলে ওখান থেকে ওরা খালাস পাবে কি পাবে না আমি জানি না আর কি। কুইন ইতিমধ্যে ইউএস এর হয়ে খেলে ফেলেছে, হ্যাঁ, নেশনসের মেইন টিমে খেলে ফেলেছে। হ্যাঁ। তাছাড়া কাভান হচ্ছে যে আপনার ম্যানচেস্টার সিটি ক্লাবে খেলছে, এবং কাভানকে সম্ভবত জার্মানিও অ্যাপ্রোচ করতে পারে। তো জার্মান, যেহেতু ওর জার্মানের সাথে একটা কানেকশন আছে, হ্যাঁ, সেই জন্য ও বোধহয় জার্মানির জন্য অলরেডি খেলছে। না অলরেডি খেলছে না, মানে প্ল্যান আছে মনে হয় ন্যাশনাল টিম হিসেবে। কিন্তু কাভান ম্যানচেস্টার সিটিতে যে কোনো মুহূর্তেই সুযোগ হতে পারে, যে কোনো মুহূর্তে ম্যানচেস্টার সিটি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাবগুলোর মধ্যে একটা, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। সো ওখানের মধ্যে একটা বড় তারকা আমাদের মতো বাংলাদেশে আসবে কিনা, এটা একটা বড় সংশয়ের বিষয়, এখন কথা বলা যায়নি। কিন্তু কুইন যদি ন্যাশনাল টিমের হয়ে না খেলে ফেলতো, তাহলে আমরা একটা কুইনকে নিয়ে একটা রিস্ক নিতে পারতাম বাংলাদেশের জন্য। কিন্তু তারপর দেখা যাক কি হয়। আচ্ছা, এই যে সাব চ্যাম্পিয়নশিপটা জিতলো রোনান ডেকলান, তারপর কুইন আর কাভানের রিঅ্যাকশনটা কি ছিল? ওরা খুব খুশি, ওর চার ভাই খুব সাপোর্ট করে, খুব খুশি। তা ওদের কিছু লেখা ঠাকা দেখলাম আর কি, মানে খুবই 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 খুশি, বুঝলেন? ওদের মধ্যে খুব একতাটা আছে। আর তারপর ওরা আরও হয়ে গেল যে আমাদের বাংলাদেশের ফ্যান বেসটা এত ভালো, মানে আমরা দেশ আছে কি আছে না, ভালোবাসি কি না, ওটা নেই, যেই একটা গেম হয় ইন্টারন্যাশনাল, ওরে বাবা একদম জানের জাল আর কি, বুঝলেন? ওইটা দেখে ওরা পাগল হয়ে গেছে না। তা এখন আমি ওদের যত রকম জিনিস পাই বাংলাদেশের থেকে ওগুলো পাঠাচ্ছি, বুঝলেন? আচ্ছা দিন ভাই, এখন আপনার কাছে প্রশ্ন, যখন নানি রাজি হলেন, তারপর কাভান, ওদের ফ্যামিলিও সম্পূর্ণ রাজি, তারপর আসলে প্রসেসটা আসলে কেমন ছিল? বাফুফে থেকে সরকারের সব প্রসেসটা, সার্টিফিকেট তৈরি করা, পাসপোর্ট রেডি করা,
ওভারঅল প্রসেসটা যদি বল। আমরা তখন নানুর সাথে কথা বলি, তখন নানুর নাম্বারটা আমরা বাফুফেতে শেয়ার করি যে আমরা এরকম একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, আমাদের আপনাদের সাপোর্ট প্রয়োজন। তখন বাফুফে থেকে বাফু ভাইস প্রেসিডেন্ট মিস্টার ফাহাদ করিম, উনি আমাদের সাথে একটা টিম হয়ে অ্যালাইন হয়ে তখন রোনান ডেকলানের বা ব্র্যান্ডনের সাথে কথা বলে এবং কয়েকটা জুম মিটিং করে যে কীভাবে আমরা কাজটা করতে পারি। এবং সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যে ব্র্যান্ডন খুবই প্রফেশনাল একজন মানুষ, সে একজন ফুটবলার ছিলেন এবং একজন প্রফেশনাল কোচ। সো সে বলছে যে আমি চাই না যে আমার ছেলের ন্যাশনাল টিমের জন্য অ্যাপ্রোচ করি, আমি চাই ও 20 খেলুক, 23 খেলুক, পারফর্ম করে করে ন্যাশনাল টিমে যাক। আমরা এখনই আশা করছি না যে ওরা ন্যাশনাল টিম নিতে হবে। এবং এটা খুবই ভালো লাগছে আমার কাছে। এবং হচ্ছে যে ওরা কীভাবে আসবে, কখন, সবচেয়ে বড় দীর্ঘ এতদিন লাগার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল ওদের একাডেমিক এবং ওদের ক্লাব শিডিউল, সব কিছু ম্যানেজ করে এই সময়টার সাথে এই শিডিউলটাই মিলছে, এই শিডিউলেই তারা ফাইনালে আসতে পারছে। এবং বাফুফে অনেক দিন ধরে লেগেছিল, ফাহাদ করিম ভাই অনেক কাজ করছে এটার জন্য, পাসপোর্টের জন্য। এবং লাস্টে একদম বার্থ সার্টিফিকেট করার পরে পাসপোর্টের জন্য আমাদের প্রেসিডেন্ট, বাফুফের যে প্রেসিডেন্ট মিস্টার তাবি দাওয়া, উনি হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তাড়াতাড়ি, যেহেতু ওনারা একটু ডিফিকাল্ট রিয়ার কেস ছিল, এটা একটু ডিফিকাল্টি ছিল কারণ নানুর ব্লাড সাইড থেকে, তাছাড়া নানুর কাগজপত্র নিয়েও একটু ডিফিকাল্টি ছিল কিছু, এগুলো সব সর্ট আউট করে এই কাজগুলো করা হয়েছে। এবং খুব লাস্টের দিকে খুব ফাস্ট করা হয়েছে। যখন আমরা জানাই যে জন্ম নিবন্ধন করছে, এর পরের কাজটা একদম দ্রুত হয়েছে, পাসপোর্টের কাজটা। এবং তখনই তারা কত তারিখে আসবে, কীভাবে আসবে, সব কিছু সেভাবে মানে গোছানো ছিল আর কি। সামনে যেহেতু এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার আছে, সেখানে করে আসবে অবশ্যই ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় তারা অবশ্যই আসবে। এবং রোনান ডেকলান ওরা বাংলাদেশের মানুষকে ভালোবেসে ফেলছে, বাংলাদেশের সমর্থকদেরকে আপন করে নিছে এবং তারা বাংলাদেশকে অন করে ফেলছে। সো আমার কাছে মনে হয় যে না আসার কোনো সম্ভাবনা নেই, ইনশাল্লাহ আসবে। আচ্ছা, এতক্ষণ দিন ভাই বলছিলেন যে বাংলাদেশের মানুষ আসলে রোনান ডেকলানকে ভালোবেসে ফেলেছে এবং রোনান ডেকলানও বাংলাদেশকে ভালোবেসেছে। তো নানি, আপনার কাছে একটা কোয়েশ্চেন, যখন মাঠে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ, তখন রোনান এসে আপনাকে হাক করলেন, এই যে হাক করলেন, পুরো মাঠে একটা ক্রেজ ছিল, ইভেন ফেসবুকে আপনাদের নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে। ওভারঅল বলতে গেলে যে বলতে পারেন বর্তমানে গোটা একটা জেনারেশন, গোটা একটা নেশন আপনাকে বাংলাদেশের জাতীয় নানি উপাধি দিচ্ছে। এই জিনিসটা কেমন লাগছে? এবং ওই যে রোনান যখন আপনাকে হাক করলেন, প্রাউড নানি মোমেন্ট না, বিরাট, ওটা তো বিরাট পাওয়া না, কারণ ওদেরকে তো বেশি পাই না কাছে। হ্যাঁ, মানে এটা মানে একটা মা আর একটা নানি ছাড়া এটা কেউ বুঝবে না যে এটা কত বড় পাওয়া, না বিরাট পাওয়া জিনিস। তারপরে বিশেষ করে আমি তো ওদেরকে বেশি এনকারেজ করি নাই, না ওরকম প্রশ্ন করে তো এটাকে। আর আমি সত্যি খুবই কৃতজ্ঞ যে আপনারা ওদেরকে এনেছেন। হ্যাঁ, আমার তো কোনো হাত ছিল না এটার মধ্যে, কোনোদিন ভাবিনি আর কি। না, বিরাট পাওয়া আমার, আমি আল্লাহকে অনেক শুকর। আচ্ছা দিন ভাই, আপনারা ফুটবল অ্যাক্টিভিস্ট, দীর্ঘদিন ধরে সেই বাংলাদেশ ফুটবলে আপনারা যখন ইউনিভার্সিটিতে আছেন, সেখান থেকে আর কি যাত্রাটা শুরু হয়েছিল। তো ওভারঅল একটা বিগ প্রজেক্ট হাতে নিয়েছেন, হামজা সমিত থেকে শুরু করে এই যে রোনান দেখলাম, পাশাপাশি অনেক প্লেয়ারদেরকে একটা আনছেন বা কাজগুলো চলমান রয়েছে। তো যেহেতু বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ জিতে 24 সালে বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ জিতেছে, তো এই যে রিনান ডোকলান আসলেন, তারপরে যে সাব চ্যাম্পিয়নশিপ যেটা, অবভিয়াসলি পুরো টিম অনেক বেশি হ্যাপি ছিলেন, কারণ দিন শেষে সবাই ফ্যান, সবাই ফুটবল ক্রিকেটে গোটা একটা জাতি একত্রে মিলিত হয়ে একাকার হয়ে যায়। তো আপনাদের টিমের আসলে ফিলিংসটা কেমন ছিল যখন বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ জিতে? বিষয়টা হচ্ছে যে সাফ অনূর্ধ্ব 20 কিন্তু 2024 সালেও ম্যাচ সাফ জিতে এসেছে। তো এবারে বিষয়টা হচ্ছে কি, রোনান ডেকলানের ইনক্লুশনটা পুরো সাফকে ব্র্যান্ডিং করেছে। আপনি দেখবেন পুরো মালদ্বীপ মনে হচ্ছে, একটুকু বাংলাদেশ। এবং আপনি চিন্তা করেন লাস্ট কবে দেখছেন যে অনূর্ধ্ব 20 খেলা নিয়ে সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে বসে আছে, এটা একটা বড় পাওয়া। এবং আপনি দেখবেন যখন রোনান ফ্রিকিক থেকে গোল করলো, ওই টুর্নামেন্টের গুরুত্বটাই বহুগুণে বেড়ে গেছে। ওই গোল দেখার পর থেকে মানুষ একদম না আজকে কিছু একটা হবে, রোনান ডেকলান কিছু করবে, ওদের ম্যাচ দেখার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে। সো সাফ চ্যাম্পিয়ন অ্যাজ এ ফ্যান ওই রিয়েলি লাকি। এবং হচ্ছে যে আমরা একটা স্বপ্নের যাত্রা চেয়েছিলাম এবং স্টার্টিংটাই ওরা আসলো বেশি মানে আসলেন, দেখেন জয় করলেন। এবং এটা আসলে নাটকীয় এবং লাস্ট মুহূর্তে। এবং সবচেয়ে বিষয় যেটা, ফাইনাল ম্যাচেও শুরুটা হয়েছিল রোনানের ফ্রিকিক দিয়ে এবং পুরো টুর্নামেন্টটা শেষ হয়েছে রোনানের পেনাল্টি দিয়ে। সো দিস ইজ অ্যান আউটস্ট্যান্ডিং মেমোরি আমাদের জন্য। আমরা সবসময়টাকে নিয়ে অন করি, বাংলাদেশের জন্য অন করি এবং আমাদের অনেক দিন এই বিষয়টা উজ্জীবিত রাখবে আমাদেরকে এই মোমেন্টসগুলো।
আচ্ছা, এবার যদি আবার একটু নানির কাছে ফিরে যাই, রোনান দেখলাম দুজন আমেরিকা আবার ব্যাক করেছেন, হ্যাঁ, তো তারপরে কথা হয়েছে কি? না ওদের সাথে এখনো কথা হয়নি, কারণ ওদের 33 ঘন্টা লেগেছে পৌঁছাতে। তারপর ধরেন টাইম ডিফারেন্সের জন্য আমি ওদের সাথে কথাই বলতে পারিনি, কারণ ও তো ঘুমাবে এসব আর কি, তার জন্য। তা কিন্তু আমি জানি যে ওর ভাই দুজন খুবই এক্সাইটেড, বুঝলেন? ওরা খুবই কারণ আমার ছেলে আছে, ওদের সাথে তো রোজ ওদের মধ্যে কথা, ওরা সবাই একসাথে দেখে, একজন একজনকে ফোন করে বলে এই তুমি ঘুম, তখন তো ওদের রাতের সময়, এক একজন এক একজনকে জাগিয়ে দেয়। আমার বোনকে, আমার বোনের ছেলে মেয়েরা ওদেরকে জাগিয়ে দেয় আর কি, ওরা বসে বসে সেই করে। তা আমার ছেলের থেকে যেটা শুনলাম, খালি বলে ইটস ক্রেজি, মানে ক্রেজি আমেরিকান ইংলিশে বলে একেবারে আশ্চর্য। আচ্ছা, গুড আশ্চর্য, কথাটা বুঝলেন? যেমন আমি ভাষায় অনেক তফাৎ আছে না। আমি ওদেরকে কি জানি দেখালাম, ও বলে গে কি জানি বললো, বলে কি শিখ। আমি মনে হচ্ছে কেন তোমার এটা কেন পছন্দ হয় না? বলি শুনো, শিখ মানে খুবই ভালো, বুঝলেন? আমরা যখন ইংরেজি শিখেছি ওরকম আমাদের শিখি না, যত খারাপ বলবে তত ভালো আর কি, এরকম হয়। কিন্তু ওদের উপর বাংলাদেশে ওদেরকে এমনভাবে ইমপ্রেস করেছে না, আপনি ভাবতে পারবেন না, আপনি ভাবতে পারবেন না। মানে আর তো আমরা একটু পাগল তো না, মানে রাস্তার অবস্থা দেখলে তো চোখ ফুলে যায় না? তো এর মধ্যে আমরা বাঁচছি, এর মধ্যে আমাদের একটা ইচ্ছা আছে যে আমরা বাইরে আমাদের একটা ছাপ থাকবে, একটা ইমপ্রেশন থাকবে, এটা আমাদের বিরাট, বুঝলেন? আর আমরা কি পাগল না, কিন্তু চুপ করে বসে থেকে তারপর যখন আমরা রেগে যাই সমুদ্রের ঢেউর মতন, বুঝলেন, আমরা বেরিয়ে আসি না। এটা অদ্ভুত একটা জিনিস, এই জিনিস কোথাও পাবেন না, এই জিনিস কোথাও পাবেন না। আচ্ছা, এর আগে কি রোনান দেখলাম কেউ বাংলাদেশে আসছিল? না, আসতে পারে। শুনেন, এই যে ট্রাভেল করা, ওরা 4 জন ছেলে পেলে, তারপর বাপ মা, আপনি ভাবতে পারেন কিরকম খরচ হয় না? হয়তো 1-2 জন ছেলে পেলে হলে পসিবল হয়। তারপর আপনার বুঝতে হবে ওর মা না খুব সিনিয়র পার্টনার একটা ফার্মে। ও কোনো আমেরিকাতেও কোনো দিন ছুটিতে যায় না, খালি উইকেন্ডটা অফ পায়, কথা না? উইকেন্ড গিয়ে ওখানে আবার অনলাইনে কাজ করে। ওদের সময় নেই, ওদের সময় নেই। আচ্ছা, এই যে প্রথমবার বাংলাদেশের মাটিতে পা রাখা, হ্যাঁ, তারপর এখানে কি কি প্রবলেম আসলে ফেস করছে? অবভিয়াসলি সবকিছু এনভায়রনমেন্ট এনজয় করছে, বাট না কি আসলে কোনো না প্রবলেম? সেরকম কোনো প্রবলেম ফেস করে না, খালি আমাদের কায়দাটা একটু অন্যরকম না। আমরা যেরকম খেলি, আমি দেশের জন্য করবো, লাথি মারবো, হ্যান তেন, আমি লাথি মারবো, কিন্তু আমাদের তো মাথায় ঢুকে না যে ওনাকে দিলে উনি আরো সাকসেসফুলি এটা করতে পারবে, উনি আসলে কাছে আছে। আমি দেখাতে চাই আমি দেশ ভালোবাসি, আমি এইখান থেকেই লাথি দেবো, কথা বলবেন? তো এটা না আসলে ফুটবলে এটা কাজ করে না। হ্যাঁ, খালি আমি, এটা না যে আমি স্বার্থপর, আমি আপনাকে তুচ্ছ করছি, সেটা না। মানে আমি যতটা পারি করব, মরে গেলেও করব, এরকম একটা ব্যাপার। তা ওইটা একটা প্রবলেম দিয়েছে, কিন্তু ওরা বুঝেছে যে এটা কোথা থেকে আসছে না, এইটা না কাউকে তুচ্ছ করার জন্য আর কি। আচ্ছা, এখানের খাবার দাবার থেকে শুরু করে যে আমেরিকান লাইফস্টাইল একরকম, বাংলাদেশ লাইফস্টাইল একরকম, হ্যাঁ, এই দুইটার মধ্যে তফাৎটা? না বিরাট বিরাট প্রবলেম, কিন্তু আমার ওটা হ্যান্ডেল করতে হয় না, কারণ হোটেলে ছিল। যদি আমার বাসায় থাকতো না, আমি ওদের আনতে মানা করতাম, আমি ম্যানেজ করতে পারি না। আমার বয়স 86, বুঝলেন? তারপর আমার রান্নার হাত চলে গেছে, জানেন? বুড়ো হলে পা মরে যায়, বুঝলেন, হাঁটতে পারেন না, আর আগে রান্নার হাত চলে যায়। কিন্তু আমি আগে খুব ভালো রাঁধতাম, বুঝলেন। এখন আমি যতই চেষ্টা করি না, রান্না হয় না আর কি, বুঝলেন। তারপর ওরা কি খাবে কি না খাবে এইসব নিয়ে চিন্তা আর কি। আচ্ছা, এবার একটু দিন ভাইয়ের কাছে ব্যাক করি। ইতোমধ্যে অনেক অরিজিন প্লেয়ারকে এনেছেন, তাছাড়া আরো অনেকে আছেন যারা আসতে চাচ্ছেন বাংলাদেশকে, স্পেশালি হামজা এফেক্টে একটা প্রভাব ছিল। তারপরে এবার যে আন্ডার-19-এ, আন্ডার-20-তে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া, সেখানে আসলে দেখলাম সুলিভান ব্রাদার্সের একটা এফেক্ট ছিল।
এখন সামনে আপনাদের হাতে কি কি প্রজেক্ট আছে বা কোন কোন প্লেয়ার আছে যাদের টার্গেট করছেন? আমাদের হাতে আরো 3-4টা বেশ ভালো প্রজেক্ট আছে, এগুলো নিয়ে কাজ করছি, কাজ চলমান, প্রায় শেষের দিকে। কিছুদিনের মধ্যে হয়তো বা আরো কিছু নিউজ আপনারা পাবেন। তো আমরা আরো যারা ইউরোপে আমেরিকাতে টপ লেভেল প্রফেশনাল ক্লাব বা বাংলাদেশের বয়সভিত্তিক দলের জন্য প্রয়োজন এরকম কিছু প্ল্যান নিয়ে আমরা কাজ করছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে বাংলাদেশের ফুটবলটা বদলে যাক, বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্টে আমাদের এই কাজের মাধ্যমে যে বাংলাদেশের ফুটবলটা নতুন করে বিপ্লব হয়, এটাই আমাদের চাওয়া ছিল। এমন না যে রোনান সুলিভান, ডেকলান সুলিভান বা তালিন শালিকে আমরা নিয়ে আসছি, বাকিদের নিয়ে কথা বলবো না। আমরা দেখেন কিউবা মিশেল হোক, যেই হোক, আমরা কিন্তু সবাইকে অ্যাপ্রিসিয়েট করি। যার মাধ্যমে আসুক, যে কাজ করে আনুক, অরিজিন ফুটবলারদেরকে নিয়ে আসুক, তাদেরকে প্রাপ্য সম্মান দিক, এটাই আমাদের অনেক দিনের চাওয়া। হামজা চৌধুরীকেও একসঙ্গে বাফুফে আনার বহুত চেষ্টা করছে, পারে নাই। কিন্তু আমরাও কিন্তু একটা প্রেশার গ্রুপ হিসেবে প্রতিনিয়ত আমরা ক্যাম্পেইন করে গেছি যে হামজা চৌধুরী সমুদ্রীদেরকে আমাদের প্রয়োজন। সো ফাইনালি তারা আসছে, এরপর এখন সলিভান। সো বাংলাদেশের ফুটবল এখন ভিন্ন একটা পর্যায়ে আছে। আশা করি আরও সামনে আরও মাইলস্টোন, আরও বড় কোনো টুর্নামেন্ট আমাদের এখন সাফ না, আমাদেরকে এখন এশিয়া গন্ডিতে যেতে হবে এবং এশিয়ার কোনো একটা টুর্নামেন্ট আমাদেরকে অন করতে হবে, মানে জিততে হবে। এটাই আর কি আমাদের এখন চাওয়া। আচ্ছা, আমরা আমাদের আয়োজনের একদম শেষ মুহূর্তেই চলে এসেছি এবং একদম শেষ পর্যায়ে এসে নানির কাছেই আবার ফিরে যেতে চাই। তো নানি, বাংলাদেশের ফ্যানদের নিয়ে আসলে কি বলবেন, একটা ছোট্ট যদি বার্তা দিতেন। আসলে আমার বাংলাদেশ ফ্যান নিয়ে আমার একটা ইস্যু, আমি না একটু অন্যরকম না। আমি বলি যে আমাদের আসলে, আচ্ছা, ইন্টারন্যাশনালি যাতে আমরা জিততে পারি, যদি মেসিকে কিনতে হয় লেটস, ওকে কিনলাম, হ্যাঁ, কিন্তু আমাদের ছেলে পেলেদেরকে তৈরি করতে ইন দ্য ব্যাকগ্রাউন্ড যে একদিন ওরা এটা হ্যান্ডেল করতে পারবে। এখন গ্রামের ছেলেরা ওরা ভীষণ ভালো খেলে, হ্যাঁ, ওদেরকে ইনক্লুড করা উচিত। আমরা যদি এইসব ট্রেনিং যদি গ্রামের দিকে নিয়ে যাই, হ্যাঁ, আর সব যদি অনেস্ট থাকে, এই যে আপনার বাপ হলো নবাব সাহেব তাই জন্য আপনার ছেলে ঢুকে গেল, ওরকম না আর কি, মানে যে আসলে পারে, হ্যাঁ, ওদেরকে যদি তৈরি করতে পারে, যেমন অন্যান্য দেশে তো তাই হয়, মানে ফুল এনকারেজমেন্ট দিয়ে আপনার বাপ কি আপনার মা কি ওইসব নিয়ে কথা না, আপনি পাচ্ছেন ওটা দিয়ে যেটা আমরা তাহলে হয়তো ওরা এই লেভেলে আসবে যে ওরাই খেলবে এরকমভাবে। আমার সেইটাই ইচ্ছা। আমার সবসময় আমার লাগে যে আমাদের ট্যালেন্ট আমরা করি না, ডেভেলপ করি না, আমরা ওদেরকে ব্যবহার করি না। আমাদের যেসব জায়গায় আসল ট্যালেন্ট আছে ওরা নেগলেক্টেড, এটাই আমি চাই আর কি। দর্শক, এতক্ষণ অনেক গল্প আসলে শুনছিলেন। আসলে গল্প শুরু করলে শেষ হয় না, একের পর এক কথা লেগেই থাকে। যদি গল্প শুরু করি তাহলে অনেক গল্প আসলে বলা যায়, অনেক গল্প শোনা যায়, অনেক গল্প আসলে লেখা যায়। তবে এই যে ডক্টর সুলতানা আলম, তার লাইফটা কিন্তু আসলে অনেক বেশি ইন্সপায়ারিং। আগামী দিনের বাংলাদেশের মেয়েরা তাদের এই গল্প থেকে অনেক শিক্ষা নিতে পারে। পাশাপাশি এই যে বাংলাদেশের ফুটবলে তার নাতিদের অবদান, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি এই দেশকে স্বাধীন করতে অবদান রেখেছিলেন এবং সেই স্বাধীন বাংলাদেশে তারই নাতিরা খেলছে, এটা অবভিয়াসলি তার জন্য একটা প্রাউড মোমেন্ট। পাশাপাশি প্রাউড মোমেন্ট গোটা বাংলাদেশের জন্য। এই যে সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ জিতেছে এই লেভেলে, এটা যেমন আমাদের জন্য গর্বের, ঠিক তেমনি আমরা তো স্বপ্ন দেখতেই পারি ন্যাশনাল টিমের হয়েও রোনান ডেকলানরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং সাব চ্যাম্পিয়নশিপই না, এএফসি এশিয়ান কাপে, যেটা আসলে বাংলাদেশ সেই 1986 সালের পর খেলতে পারে নাই, সেই এশিয়ান কাপেও বাংলাদেশ খেলবে। এবং অসংখ্য ধন্যবাদ আসলে নানি আপনাকে, পাশাপাশি দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিন ভাই এমন একটা ক্যারেক্টার যিনি আসলে একের পর এক ইন্টারভিউর মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, নানিকে এনে দিয়েছেন আমাদের অনফিল্ডের পর্দায়। তার প্রতিও কৃতজ্ঞতা এবং সেই বাংলাদেশের জন্য অনেক শুভকামনা। যারা আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করছে, আগামীতেও বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করবে এবং আমরা আশা করি এই তরুণদের উদ্যোগে বাংলাদেশ আরো অনেক অরিজিন প্লেয়ার পাবে, অনেক ট্যালেন্ট বেরিয়ে আসবে। শুধুমাত্র অরিজিন প্লেয়ারই না, লোকাল ট্যালেন্ট বের করতে পারবে এবং বাংলাদেশের ফুটবল একদিন বহির্বিশ্বের মঞ্চে অনেক বেটার কিছু করবে। সেই কামনা রেখে এখানে এই বিদায় নিচ্ছি।